তো এই বিএনপির ভুলের কারণেই কিন্তু আবার আওয়ামী লীগ পাওয়ারে চলে আসলো সেই সময়টাতে। যে জামায়াতের ফ্যাসিস্ট বলার বিষয়টা না, যে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে গিয়েছিলেন। তিনি অবশ্য হাটহাজারীতে যাওয়ার পর একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলার সৃষ্টি করছে, যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালের স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই গুপ্ত বাহিনীকে আমরা পরবর্তীতে দেখেছি 96 সালে দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তার অবস্থান নিয়েছিল। 9 আগস্ট অর্থাৎ গতকালকে তিনি চট্টগ্রামের হাটহাজারীতে বক্তব্যটা দিয়েছেন। সম্ভবত নিশ্চয়ই এটা জামায়াতকে বলা হচ্ছে যে 86 সালে জামায়াত আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছিল। ধন্যবাদ। 86, 96, 2006 এটা আলাপে যদি আসি, আমি আরও একদিন আলাপ করেছিলাম এটা। দেখেন, বাংলাদেশে যে কয়টা গণ অভ্যুত্থান হয়েছে বা পট পরিবর্তন হয়েছে বড় ধরনের, সব কয়টা পট পরিবর্তনে জনগণের যে মানে পট পরিবর্তনের যে সুবিধা, এটা কিন্তু বিএনপি পেয়েছে। ধরেন, মুজিবের হত্যার পরে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হলেন এবং সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে উনি আসলেন, এবং সেই সিপাহী জনতার বিপ্লব কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জিয়াকে ক্ষমতায় এনেছে জনতার। সেই জনতারা ইসলামপন্থী জনতাই ছিল যারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়। সেখানে নিশ্চয়ই বামপন্থী জাসদ ছিল না যারা নারে তাকবীর স্লোগান দেওয়ার কথা না। জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন ইসলামপন্থী জনতার সহযোগিতায়। 86 সালের নির্বাচনে এসে যেটা হয়েছে, এবং জিয়াউর রহমান ক্ষমতায় এসে শেখ হাসিনাকে ফেরত এনে বাংলাদেশে কিন্তু একটা ক্রাইসিস আবার নতুন করে তৈরি করলেন, যেটা নিজেও বলি হলেন। 86 সালের নির্বাচনে বিএনপি, জামাত, আওয়ামী লীগ সহ সবাই অংশগ্রহণ করবার কথা ছিল, এবং সর্বশেষ যখন যেটা ছিল, যেহেতু পাওয়ারটা এরশাদ নিয়েছে বিএনপির হাত থেকে, সাত্তার সাহেবের হাত থেকে, তো বিএনপির প্রতি তার ক্ষোভ ছিল নানাভাবে, যেহেতু বিএনপির লোকেরা পাওয়ারে ছিল, তাদের অনেককে তিনি বিভিন্ন মামলায় কনভিক্টেড করে তাদেরকে নির্বাচন অযোগ্য করে দিয়েছেন। এবং বিএনপি, জামাত, আওয়ামী লীগ 3 দলেরই নির্বাচনে অংশগ্রহণ করবার কথা ছিল। শেষ মুহূর্তে খালেদা জিয়া রিয়ালাইজ করলেন যে এখানে আমি কাদেরকে নিয়ে নির্বাচন করব। এগুলো নানান ইতিহাসের বইতে আলাপ আছে, মহিউদ্দিন আহমেদ লিখেছেন, গোলাম আজমের আত্মজীবনী আছে, আরও কিছু বই আছে, এগুলো আলোচনা আসছে। তো এখানে তিনি সর্বশেষ সিদ্ধান্ত নিলেন যে যেহেতু ওনার দলের গুরুত্বপূর্ণ নেতারা নির্বাচন করতে পারছেন না, উনি নির্বাচন করবেন না। ইভেন আওয়ামী লীগ বিএনপির মধ্যেও তখন এক ধরনের সমঝোতা হওয়ার আলাপ ছিল। ওনাদের নেতারা করতে পারবেন না দেখে করেন, নাকি তিনি আর কথা রেখেছেন? না না, ওরকম কোনো কথা না, ওনাদের নির্বাচন করবারই কথা ছিল। এবং আওয়ামী লীগ বিএনপি সমঝোতা করে 150 আসনে নির্বাচন করারও প্রস্তাবনা ছিল বামপন্থী নেতা ফরহাদ সাহেবের পক্ষ থেকে, যে এরশাদকে হটাতে হলে বিএনপি আওয়ামী লীগকে একজোট হয়ে নির্বাচন করতে হবে, অর্ধেকে বিএনপি অর্ধেকে আওয়ামী লীগ, কারণ একসাথে নির্বাচন করলে এরশাদকে হারানো টাফ হবে। এ ধরনের নানা আলোচনা ছিল। সর্বশেষ তারা যেহেতু অনেকগুলো নেতা নির্বাচন করতে পারছেন না দেখে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন না। তো এখন 86 সালের নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করতো, তাহলে হয়তো ফেসিবাদ এতদিন আমরা স্বৈরাচার এতদিন ক্যারি করা লাগতো না। কারণ 86 সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে ছিল না, তাও দেখেন এরশাদের আসন পেয়েছে কতগুলো, 153টা আসন। বিএনপি, আওয়ামী লীগ সম্ভবত 86 বা এরকম পেয়েছে, জামাত পেয়েছে 10টা, আরও কিছু বামপন্থীর আসন পেয়েছে। তো বিএনপি যদি থাকতো তাহলে ওই এরশাদ 153 আসনে পেত না, এবং এরশাদকে তখনই হটানো সহজ হয়ে যেত সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। যাই হোক, বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ থেকে ফিরে যাওয়ার কারণে কিছু নেতাদের জন্য এটা আমাদের স্বৈরাচারকে আরেকটু দীর্ঘায়িত করলো। আর আপনি যদি 96-তে আসেন, 96-তে দেখেন বিএনপি 91-তে ক্ষমতায় এককভাবে আসতে পারেনি। জিয়াউর রহমানকেও ইসলামপন্থী লোকেরাই ক্ষমতায় এনেছে। 91-তে বিএনপি 140 আসন পেয়েছে, জামাতের 18 আসন দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, এবং জামাত নিঃস্বার্থভাবেই সমর্থন দিয়েছে, কোনো ধরনের মন্ত্রণালয় বা মন্ত্রিত্ব এগুলোর সুবিধা ছাড়াই দেশের স্বার্থে। তখন গোলাম আজমকে নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছিল না না, সেটা আরো পরের কথা। কিন্তু 91-তে যখন বিএনপি সরকার গঠন করছে, সেই সময় চাইলে জামাত যে কোয়ালিশন সরকার গঠন করতে পারতো, যে আমাদের এতজন মন্ত্রী দিবেন বা এই ধরনের নেগোসিয়েশন করতে পারতো। কিন্তু গণতন্ত্রের স্বার্থে বা দেশের স্বার্থে জামাত এরকম করেছে যে কোনো ধরনের সরকারে অংশীদারিত্ব ছাড়াই তারা সেই নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছে। এবং 94 সালে মূল বিতর্কটা শুরু হয় 94-তে মাগুরার ইলেকশন নিয়ে। তো মাগুরার ইলেকশনের এই ঘটনা ঘটার পরে সকল বিরোধী দলেরাই দাবি করছিল একটা তত্ত্বাবধায়ক সরকার, যদিও 86 ইলেকশনের আগেই জামায়াতের গোলাম আজম সাহেব তত্ত্বাবধায়ক সরকারের জন্য তখন প্রস্তাবনা দিয়েছিলেন, কেউ তখন মানে নাই। কিন্তু 94-তে আওয়ামী লীগ রিয়েলাইজ করছে যে তত্ত্বাবধায়ক সরকার দাবি মানা উচিত, বিএনপি তখন মানলো না। খালেদা জিয়া বললেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। এবং যদি সেই সময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিত, তাহলে কিন্তু 96 নির্বাচনের প্রেক্ষাপটটা ডিফারেন্ট হতো। এবং তারা সেটা না মেনে এক ধরনের গোয়ার্তুমি করে একক একটা ইলেকশন
করলো, করে শেষ পর্যন্ত তো হার মানতেই হলো এবং সেই নির্বাচন হয়ে আপনি জানেন যে জনতার মঞ্চ টঞ্চ এটা সেটা হলো এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, যেটা কখনোই আওয়ামী লীগ আসবার কথা ছিল না। তো বিএনপির ভুলের কারণেই কিন্তু আবার আওয়ামী লীগ পাওয়ারে চলে আসলো সেই সময়টাতে। এবং 2006-এ সে যেটা করলো, KM হাসানকে বয়স বাড়িয়ে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বিতর্কিত করলো, যেটা দিয়ে আমরা কয়েকটা নির্বাচন পেয়েছি, মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন। তো এটার কারণে আবার বিএনপির ভুলের কারণে আমরা কিন্তু আবার লম্বা ফেসিবাদের কবলে পড়ে গেলাম। তো এই 86, 96, 91-তে এই গণ অভ্যুত্থানের পরে বা 2006-এ নানান সময়ে বিএনপির নানান ভুল সিদ্ধান্তের কারণে অথবা পরিস্থিতিকে রিড করতে না পারার কারণে কিন্তু আমরা লম্বা সময় ধরে ফেসিবাদের কবলে পড়ে গেলাম। এবং দীর্ঘদিন পরে এবার যখন আবার বিপ্লব হলো, আবার কিন্তু এই বিপ্লবের বা গণ অভ্যুত্থানের সুবিধাটা কিন্তু বিএনপি পেল। সো আমি মনে করি এইগুলো রাজনৈতিক র্যাটরিক বলতেই পারেন, এক একজনের এক একভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি যেটা বললেন ফ্যাসিস্ট হলে ভারতে পালাতে হবে, মানে ফেসিবাদের এতে তিনি একটা বলছেন যে রুহুল আমিন রাজা, তিনি বলছেন যে আসলে তারা নিজেরাই মননে ফ্যাসিবাদ, অর্থাৎ তারা 24-কে দিয়ে 71-কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাসেল ভাই বলছিলেন যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট আর এই জুলাই অভ্যুত্থানের পরে কিছু মবটব নেই, যেটা আপনি মুস্তাফা সরোয়ার ফারুকীর পোস্টটা পড়লেন, খুবই যথার্থ পোস্ট, যে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে মব কালচার যদি শুরু হয়, সেটা শুরু হয়েছে 72 থেকে 75-এ। রক্ষী বাহিনীকে দিয়ে, মুজিব বাহিনীকে দিয়ে মানুষকে ধরে নিয়ে নির্যাতন করা, জাসদের লোকজনদেরকে খুন করা, হত্যা করা, রাজনৈতিক প্রতিপক্ষকে তুলে নিয়ে যাওয়া। 73-এর নির্বাচনে কি হয়েছে, যে রাজনৈতিক প্রতিপক্ষকে নমিনেশন দাখিল করতে দেয়া হয় নাই। আমাদের এখন যিনি রাষ্ট্রপতি, হাফিজ সাহেবের বাবা ডাক্তার আজহারউদ্দিন ভোলায় ক্যান্ডিডেট ছিলেন, ওনার আসনে শেখ মুজিব নির্বাচন করেছেন, এই আজহারউদ্দিন সাহেবকে নমিনেশনে দাখিল করতে দেওয়া হয় নাই, আগের দিন অপহরণ করে নিয়ে গেছে। এরকম করে জিল্লুর রহমান, মমতাজ মিয়াকে তুলে নিয়ে উনি নির্বাচন করেছেন, সৈয়দ নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ, এরা সবাই তার প্রতিপক্ষ ক্যান্ডিডেটকে নমিনেশনই দাখিল করতে দেয় না, অপহরণ করে নিয়ে গেছে। কি ধরনের মব, কি ধরনের অবিচার, কি ধরনের অগণতান্ত্রিক আচরণ, এগুলো 72 থেকে 75-এ মুজিব করেছে। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে 74-এ তো আমরা একটা বিশাল দুর্ভিক্ষের মধ্যে পড়লাম, যেখানে 15 লাখ মানুষ জীবন দিল। এটা এক ধরনের চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষ, যেটা 73-এর শুরু থেকেই বিশেষজ্ঞরা সচেতন করতেছিলেন যে একটা দুর্ভিক্ষ আসতেছে, আসন্ন দুর্ভিক্ষ। এবং দুর্নীতি, কারাপশন, এটা অমর্ত্য সেনের বইতে উনি দেখিয়েছেন যে খাবারের অ্যাভেইলেবিলিটি ছিল না, এটা না, বরং খাবারের অ্যাক্সেস মানুষের ছিল না, এন্টাইটেলমেন্ট ছিল না। দুর্নীতি, চোরাচালানির কারণে সরকার দলীয় লোকজন ভারতে পাচার করে দিয়েছে খাদ্য, সেই সবের কারণে আমরা কিন্তু 15 লক্ষ মানুষের দুর্ভিক্ষে মৃত্যুর ঘটনা ঘটলো দুর্ভিক্ষে। এবং 75-এ এই দুর্ভিক্ষের মাথার মধ্যে বসে 74-এ পর্যন্ত দুর্ভিক্ষ, ডিসেম্বরেও মানুষ মরতেছে, জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান 4র্থ সংশোধনী করলেন, যেটার মধ্য দিয়ে উনি একনায়কতন্ত্র কায়েম করলেন, যে উনি আজীবনের জন্য রাষ্ট্রপতি, সংসদের মেয়াদ অটোমেটিক্যালি বাড়িয়ে দিচ্ছেন, কোনো নির্বাচন ছাড়া সংসদের মেয়াদ বাড়িয়ে দিচ্ছেন, রাষ্ট্রপতি শাসিত সরকার করলেন, যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে। তারপর বলছেন সংবিধানে যাই লেখা থাকুক না কেন, এখন থেকে রাষ্ট্রপতি হইবেন শেখ মুজিবুর রহমান, এবং উনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইয়াছেন বলিয়া ধরিয়ে নেওয়া হইবে। দুনিয়ার নিকৃষ্টতম স্বৈরাচাররাও এটা করে না, তারা মিশামিশি হইলেও একটা ইলেকশন দেয়। কিন্তু শেখ মুজিবুর রহমান নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজ করলেন, যে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে দিলেন এবং এমন টাইট করলেন যে ওনাকে অভিশংসনও করা যাবে না, এক দল করলেন, এই দলের অনুমোদন ছাড়া কেউ নির্বাচনও করতে পারবে না, সংবাদপত্র বন্ধ, বিচারকদের নিয়োগ দিবেন তিনি, অপসারণ করবেন তিনি, এভরিথিং টাইট করে নিয়ে এসে যে ওনাকে আজীবনের জন্য রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে দিলেন। এইটা যে দুনিয়ার ওই কিংজমও এরকম করে না, এটা নিকৃষ্টতম স্বৈরাচারের নমুনা। তো আমাদের দেশের তো পথ চলাটা শুরুতেই ধ্বংস করে দিয়েছে শেখ মুজিব, যে গণতন্ত্রের জন্য আমাদের দীর্ঘ সংগ্রাম লড়াই ছিল, সেই লড়াইটাকে মাটি করে দিল শেখ মুজিব। আমরা যে অগ্রগতির পথে যেতে পারলাম না, গণতন্ত্রহীনতার মধ্যে পড়লাম, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং এরকম একটা নন ডেমোক্রেটিক মব কালচারের মধ্যে আটকে গেলাম, এটা পুরো দায়িত্ব শেখ মুজিবের।